তো ওই পুলিশ ট্রেনিং হুম যে এক্সপিরিয়েন্স গুলো দেওয়া সেটা আর অন্য কোনো জায়গায় পসিবল নয়। আর ওটা সারা জীবন মনে থাকার মতো। কেন, হুম যদি নিজের প্রতি, নিজের প্রিপারেশনের প্রতি সৎ থাকো, নিজের পড়াটা যদি হুম ঠিকঠাক হয়ে থাকে, যে তোমার যেটা দরকার সেটা হলো একটা সিট। যদি মানে একটা সিটের জন্যই লড়ছি, আমি তো 5-6টা সিট পাওয়ার জন্য লড়ছি না। হুম মানে লোকজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে, মানে এই ডাব্লিউবিসিএস এর বেশি পে স্কেলের চাকরি ছেড়েও রয়েছে। মানে হুম রেলের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এনটিপিসি তে চাকরি করা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করা, পিডব্লিউডি তে চাকরি করা, সব ধরনের হুম মানুষই এখানে রয়েছে। হুম ব্যাংকিং সেক্টরে রয়েছে, তো সবাই রয়েছে, কিন্তু সবার কাছে কেন আমাকে ডাব্লিউবিসিএস টা পাস করতে হবে এইটা খুব ক্লিয়ার ছিল। So hello everyone, this is Rakesh and welcome to Likhito Podcast. So today we shall have a very special guest with us who is none other than Shovik Chakraborty. He stood first in WBCS 2023 examination and also previously got a decent rank in WBCS 2022 as well. So today we shall discuss about upcoming mains 2024. So this video is going to be helpful for those who uh, are preparing for mains WBCS 2024 and also had a decent score in prelims 2024 and expect that they could write the mains. So hopefully I do feel that I have covered aspects which are need to be discussed. So that's it. I hope that you guys will enjoy, and you can comment down below whatever your thoughts are. Thank you. দাদা প্রথমেই ওয়েলকাম। থ্যাংক ইউ। একদম। কেমন আছো? এই চলছে, 2-3 মাস প্রায় হতে চললো ট্রেনিং চলছে। তো এই ট্রেনিং আচ্ছা এর মধ্যে ট্রেনিংটা খুব এনজয় করছি। এটা মানে একটা খুব দারুণ ফেজ। ওরকম যে আচ্ছা চাকরি পাওয়ার পর এই যে ট্রেনিং, মানে বিভিন্ন রকমের ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো হুম হুম। এনজয় করছি, আর ভালোই আছি, মানে আগের থেকে ডেফিনেটলি বেটার আছি। একদম একদম। এবং তোমাকে দেখেও মনে হচ্ছে মানে বা দারুণ লাগছে বাই দা ওয়ে, ঠিক আছে? ইউ লুক সো থ্যাংক হ্যান্ডসাম। ইউ। আচ্ছা, আচ্ছা, জীবন কেমন চলছে? হ্যাঁ বলো বলো। মানে জীবন চলছে, মানে আগে অ্যাসপিরেন্ট ছিলাম, টিউশন পড়ানো থাকতো, একটা অন্যরকম চাপ ছিল। এখন তো মানে রেভিনিউ সার্ভিসেই রয়েছে এখনো, রেভিনিউ সার্ভিসেরই ট্রেনিং চলছে। তো যেটা বললাম যে হুম এই প্রায় 10th মে থেকে হয়তো ট্রেনিং চলছে, আমাদের 21st অগস্ট অব্দি চলবে। তো এটা একটা লম্বা হুম হুম ফেজ। হুম। তো মানে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আমার মনে হয় ট্রেনিং এর যে টাইম পিরিয়ডটা থাকে বেস্ট পার্ট। তো ওই জীবন চলছে, যেমন জিজ্ঞেস করেছিল, মানে খুবই এনজয় করছি। বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে সবার, আমারও হচ্ছে। তো আচ্ছা, বন্ধুদের সাথে ভালোই চলছে। আরে লাভলি। আচ্ছা, চাকরিতে আসার আগে ধরো যখন তুমি প্রিপারেশন নিচ্ছিলে, সেই সময় যেই এক্সপেকটেশন গুলো ছিল এই চাকরি নিয়ে, জয়েন করার পর সেগুলো কি তোমার ফুলফিল হয়েছে? হলেও সেটা কতটা, মানে টু হোয়াট ডিগ্রি? চাকরি নিয়ে এক্সপেকটেশন বলতে মানে অফিস জয়েন করা, সেটা না যে ডাব্লিউবিসিএস হওয়ার পর কেমন যায় সেরকম ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ঠিক। মানে হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে ধরো আমাদের যখন অ্যাসপিরেন্ট থাকি তখন কোথাও একটা যে আচ্ছা চাকরি পেয়ে গেলে এইগুলো হবে, চাকরি পেয়ে গেলে দিনটা এরকম ভাবে চলবে, আহ, মানে রোজ নামচাটা এরকম পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে, বদলে যাবে। কোট আনকোট টাকা পয়সা, স্যালারি বা আদার অ্যামনিটিস যেগুলো, বা সোসাইটির তরফ থেকে যে যেভাবে সোসাইটি অ্যাসপিরেন্ট থাকাকালীন তোমার সঙ্গে কথা বলতো বা কিছু, সেগুলো কতটা বদলেছে, মানে ওভারঅল তোমার কেমন, কতটা জীবনটা চেঞ্জ হয়েছে যদি একটু বলো, কারণ এইগুলো অনেকটা মোটিভেট হবে যারা দেখছে ধরো। তো যদি একটু দেখো, বলো। ফার্স্টেই যেটা বলি, তুমি স্যালারির কথা বললে তো জানি না কতজন স্বীকার করবে, কিন্তু স্যালারি ইজ ডেফিনেটলি আ মোটিভেটিং ফ্যাক্টর যে যে কোনো চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে। মানে আমি একদম। আগে টিউশন পড়াতাম, ভালোই করতাম, কিন্তু তার থেকে অনেক বেশি
এখন স্যালারি পাচ্ছি। তো স্যালারির দিকটা দিয়ে তো যে ডেফিনেটলি ভালো লাগছে, যেমনটা হুম, এক্সপেক্ট করতাম যে স্যালারি পাবো, তো এই ফিলিংটা রয়েছে। হুম, আর একটা হচ্ছে যে রেজাল্ট বেরোনোর পর যেটা, মানে তুমি একজন আধিকারিক, ডাব্লিউবিসিএস অফিসার, তো হুম, একটু মানে এনজয় এনজয় ঠিক না, মানে একটু রেকগনাইজড হই, মানে লোকজন যখন কথা বলে বা অ্যাসপিরেন্টরা যখন কথা বলে, যে যেটা বলি মানে ডেফিনেটলি তাদের প্রিপারেশন আমার প্রিপারেশন আলাদা, কিন্তু অনেকেই শোনে, তো এটা ভালো লাগে। আর চাকরি জয়েন করার পর, মানে আগে যেমন ভাবতাম যে ডাব্লিউবিসিএস হলে রোজ নামচা কি বদলে যাবে, সেরকম রোজ নামচা তো কিছু আহ, বদলায়নি। মানে মানুষটা আগেও যা ছিলাম এখনো তাই আছি, শুধু ট্রেনিং পিরিয়ডে খাটনিটা বেড়ে গেছে, এটা ছাড়া হুম, হুম, একটা আর সেরকম কিছু চেঞ্জ হয়। আচ্ছা, আচ্ছা। আর আর ট্রেনিংটা কেমন এনজয় করছো? ট্রেনিং এ মোটামুটি ট্রেনিং ব্যাপারে মানে ট্রেনিং এর কিছু যদি ইনসাইট দাও, কারণ যারা আগে ধরো ছিল তাদের সঙ্গে আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম, তুমি সেই ভিডিওটা দেখেছিলে। তো তোমার ক্ষেত্রে মানে ওই ভিডিওতে উনি যা যা বলেছে, কি তোমার ক্ষেত্রেও কি সিমিলার নাকি কিছু বদলেছে, বা তোমার তোমার যদি কিছু ইনসাইট দাও কি আর কিরকম লাগছে ট্রেনিং? আচ্ছা, তো ওই ভিডিওটার রেফারেন্সেই বলি, আমাদের দু হ্যাঁ, হ্যাঁ, হাজার হ্যাঁ। বাইশের রেজাল্ট বেরিয়েছিল 5th জুন। তো এই হুম, 1st বা 2nd জুন আমি এই ভিডিওটা দেখি। আহ, হুম, আর আমার প্রেফারেন্স দেওয়া ছিল 2022-এ ফার্স্ট চয়েস এক্সিকিউটিভ দেওয়া ছিল, সেকেন্ড চয়েসে হুম, রেভিনিউ সার্ভিস দেওয়া ছিল। তো ওই ভিডিওটা দেখে আমি জানতে পারি যে রেভিনিউ সার্ভিসে একটা পুলিশ ট্রেনিং বলে কিছু আছে। তো এই ভিডিওটা রক্ষিত দার ছিল। তো হুম, হুম, দাদা এখন বোধহয় পাথর প্রতিমার এডিএসআর আছে। তো ওখান থেকেই পুলিশ ট্রেনিং হুম, সম্পর্কে হুম, জানতে পারি। আর এই যে 10th মে থেকে আমরা পুলিশ ট্রেনিং করে এলাম, দাদা যা বলেছিল হুম, এক্স্যাক্টলি, হুম, মানে ওখানে গিয়ে সেম, এক্স্যাক্টলি সেম। একটা অদ্ভুত জায়গা। শুরু আচ্ছা, শুরুতে শুরু শুরুতে আমাদের সবারই একটু চ্যালেঞ্জিং মনে হতো পুলিশ ট্রেনিংটা, কিন্তু যত দিন হুম, গেছে হুম, আমরা অ্যাকাস্টমড হয়ে গেছি। ইউনিটি বেড়েছে, বন্ডিং বেড়েছে আমাদের মধ্যে। ওটা একটা অদ্ভুত জায়গা। যখন আমরা ব্যারাকপুরে যাই, না 56 দিনের যে আমাদের অ্যাটাচমেন্ট থাকে, পুলিশ অ্যাটাচমেন্ট যেটা থাকে, আহ, সব হুম, রকমের এক্সপিরিয়েন্স, প্রচুর ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। বোথ গুড আচ্ছা, অ্যান্ড নট ব্যাড, বা মানে ডেফিনেটলি গুড অ্যান্ড চ্যালেঞ্জিং। আর এই ইউনিফর্ম যেটা আমরা পরি, তো ওটা একটা আচ্ছা, মোমেন্ট অফ প্রাইড ফর অল অফ আস, যখন আমরা ইউনিফর্ম পরি। বা অল ওভার যে ফিজিক্যাল ট্রেনিং আমাদের হয়েছে, হুম, নট অনলি ফিজিক্যাল ট্রেনিং, আমাদের ইনডোর হুম, ক্লাসেস গুলো যেগুলো হয়েছে, হুম, তো সব কটাই ওয়ার্থ হুম, মেনশন। তবে হুম, আমার পুলিশ ট্রেনিং থেকে যেটা মনে হয় যে ওই ট্রেনিংটা মানে টাকা দিয়েও কখনো পাওয়া সম্ভব নয়। যে এক্সপিরিয়েন্স গুলো আমাদের হয়েছে সেটা আর অন্য কোথাও পসিবল নয়। একটা ছোট্ট হুম, কথা হুম, শেয়ার করি, যেমন আহ, প্লিজ। শুরু থেকে, এটা দাদার ভিডিওতেও বলেছিল, তো আমাদের দিনে 3-4 বার ফল ইন হতো, সে ভোরবেলা থেকে শুরু করে রাত অব্দি। তো রাতে যেটা হুম, লাস্ট হুম, হুম, ফল ইন হতো, তো আমাদের যিনি ড্রিল ইনস্ট্রাক্টর থাকতো, স্যার আসতো। তো তারপরে শেষ হুম, হতো ন্যাশনাল অ্যান্থেম দিয়ে। তো হুম, প্রথম 2-3-4 সপ্তাহ বা প্রথম অ্যাটলিস্ট 5 উইকস মতো হতো যে আমরা ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, ঠিক আছে, সবাই একসাথে করছে, কিন্তু কারুর ভয়েসই সেরকম জোরে নয়। কিন্তু যত শেষের হুম, দিকে হুম, আমরা এসছি, আমরা ওখানে 18 জন ছিলাম। হুম, তো মানে হুম, পুরো একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে সবার আমরা ন্যাশনাল অ্যান্থেম গাইতাম, আমাদের সবার গলার জোরও বেড়ে গেছিল, এত সুন্দরভাবে হতো। তো ওইটা একটা মানে হুম, ছোট্ট কিউ একটা, যে কিভাবে আমাদের মধ্যে ধীরে ধীরে বন্ডিংটা এসছে, ইউনিটিটা এসছে। আর যেহেতু সবাই মানে কেউই তো ওরকম লাইফস্টাইলে অভ্যস্ত নেই যে সকালবেলা উঠে 7 পাক 8 পাক দৌড়তে হুম, হচ্ছে, ফিজিক্যাল ট্রেনিং করতে হচ্ছে। তো এটা খুব সুন্দর গ্রুপ হুম, আমাদের ছিল, মানে ছিল, মানে এখনো আছে, এখনো আমরা এখনো ট্রেনিং এর মধ্যেই রয়েছি। তো ওই পুলিশ ট্রেনিং হুম, যে এক্সপিরিয়েন্স গুলো দেওয়া, সেটা আর অন্য কোনো জায়গায় পসিবল নয়। আর ওটা সারা জীবন মনে থাকার মতো। মানে আমরা আচ্ছা, ফায়ারিং আচ্ছা, করেছি, প্রচুর ফায়ারিং করেছি, হুম, 15 রাউন্ড ফায়ার হয়েছে আমাদের। তো এগুলো মানে টাকা দিয়েও কখনো পাওয়া পসিবল নয়। এটা একমাত্র যেটা হুম, 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 এসভিএসপি তেই আমরা পেয়েছি। আর আমাদের হুম, হুম, ট্রেনিং সম্পর্কে তুমি ইনসাইটের কথা বলেছিলে, তো আমাদের ট্রেনিংটা 3 জায়গায় হয় রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে। 56 দিনের একটা আমাদের পুলিশ অ্যাটাচমেন্ট থাকে, তার পরের হুম, দিন আমরা চলে গেছিলাম শালবনিতে।
যেটা অ্যানালিসিস রিসার্চ আচ্ছা। অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আছে, ARTI শালবনী। সেখানে 14 ডেজের হুম, একটা ল্যান্ডে ট্রেনিং হয়। তার ঠিক হুম, পরের দিন আমরা ATI চলে আসি। ATI এ 35 ডেজের ট্রেনিং হয়। এখানে পুরোটাই হুম, হচ্ছে যে ক্লাসরুম ট্রেনিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং চলছে। তো হুম, এইটা হচ্ছে যে আমাদের ট্রেনিং এর যে 3টে ভাগে হচ্ছে, আর খুব সুন্দরভাবে ডিজাইন করা, প্ল্যান করা পুরো ট্রেনিং মডিউলটা। যে ক্লাসগুলো আমরা পেয়ে থাকছি, মানে পাচ্ছি এখন, সেটা ATI এ হোক কিংবা SBSP তে যে ক্লাসগুলো আমরা করেছি পুলিশ একাডেমিতে। তো সেগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা আর আমাদের ডেইলি লাইফের সাথে যথেষ্ট, বা ডেইলি লাইফের জন্য গুরুত্বপূর্ণ। যেটা অফিসের জন্য যেমন ভাবে এক দিক দিয়ে দেখলে অফিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর যেটা আমরা ওখানে SBSP তে করেছি সেটা রেভিনিউ সার্ভিসের সাথে পুলিশ কিভাবে একসাথে কাজ করে, পুলিশ কিভাবে জড়িত, বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে, সেই সম্পর্কে হুম, আমাদের হুম, একটা আইডিয়া দিয়েছে। অসাধারণ। আর তোমার পাসিং প্যারেড কবে? পাসিং আউট প্যারেড বলে রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে সেভাবে হয়নি। যেটা আমাদের আচ্ছা, SBSP তে হয়েছে, লাস্ট দিন আমাদের যে এক্সাম হয়েছে, আচ্ছা, লাস্টের আগের দিন আমাদের এক্সাম হয়, যেখানে আমাদের পুরো প্যারেড হয়, ড্রিল হয়, পুরো আর্মস নিয়ে আচ্ছা, ড্রিল হয়, এক্সারসাইজ হয়, আর্মস এক্সারসাইজ হয়, সবকিছু টেস্ট। হুম, মানে সুইমিং বাদে সবকিছুই টেস্টের মধ্যে থাকে, ইভ্যালুয়েশনের মধ্যে আচ্ছা, থাকে। তো ওটা হয়। আচ্ছা, তো ওটাই ওটাই হচ্ছে লাস্ট দিন যেটা আউটডোর এক্সাম হয়। অ্যাজ সাচ হুম, পাসিং আউট প্যারেড হয়নি আমাদের। এমনিও আমাদের ব্যাচটা ছোট। 2022-এর রেভিনিউ সার্ভিসের আমাদের ফার্স্ট ব্যাচে ছিল 30 জন, আর আমরা সেকেন্ড ব্যাচে আছি 18 জন। তো আচ্ছা, আলাদা করে আমাদের পাসিং আউট প্যারেড হয়নি। আর এইখানে আচ্ছা, আমাদের যদি পুরো ট্রেনিং। হ্যাঁ, বলো। হ্যাঁ, মানে আমি 2021-এর একজনকে চিনি, মানে আমি তার পোস্ট দেখেই জানতে পেরেছিলাম যে তাদের মানে এরকম ওই কোমরে সোয়ার্ড নিয়ে দেন ওই পাসিং আউট একটা প্যারেড হয়েছিল, মানে তারপর ওই মানে ওই সোয়ার্ড হ্যাঁ, নিয়ে তো এরকম। আচ্ছা, আমাদের ক্ষেত্রে সোর্ড এক্সারসাইজ হয়নি। আর হচ্ছে আচ্ছা, যে পাসিং আউট প্যারেডও আমাদের হয়নি। না, আচ্ছা, ওখানে আচ্ছা, যিনি আমাদের ইনস্ট্রাক্টর ছিল, উনি হুম, হুম, প্রায় সবকটাই রেভিনিউ সার্ভিসের ব্যাচের ইনস্ট্রাক্টর মোটামুটি উনিই থাকেন। তো স্যার আচ্ছা, বলছিল যে উনি এর আগের একটা ব্যাচকে ওভাবে সোর্ড এক্সারসাইজ করিয়েছে। আমাদের শুধু আচ্ছা, রাইফেল নিয়েই ছিল, 303 আচ্ছা। নিয়ে যে রাইফেল এক্সারসাইজ গুলো হয় সেগুলো ছিল। তার মানে মেবি হয়তো শিডিউলে কিছু চেঞ্জ হয়েছে, প্রবাবলি পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে। না, পাসিং আউট প্যারেড যেটা বলছে বা সোর্ড এক্সারসাইজ যেটা বলছে, ওটা অনেকটা সময় কতটা পাওয়া যাচ্ছে সেটার উপরও নির্ভর করে, ব্যাচ সাইজের উপর নির্ভর আচ্ছা, করে। মানে সব ব্যাচেরই যে পাসিং আউট প্যারেড ভাবে হয়েছে সেটা হয়তো নয়, কিন্তু একটা আচ্ছা, দুটো ব্যাচের হয়েছে সেটা স্যার বলছিল। আচ্ছা, 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 আচ্ছা। পুলিশ ট্রেনিং কতটা ট্যাক্সিং? কারণ অনেকেরই খুব ভয় থাকে, এবং আমি তো তোমাকেও দেখেছি, মানে তুমিও যে খুব একটা যে ফিজিক্যাল ইয়ে হ্যাঁ, নিয়ে যে মানে আমারও মানে আমারও প্লিজ একটু ভীষণ বলো। ভয় ছিল পুলিশ ট্রেনিং এ হ্যাঁ, যাওয়ার আগে। আর ওখানে যদি আমি গোটা দিনের দিন বলি, আমাদের 445-এ ফল ইন থাকতো, মানে আমরা নামতাম নিচে। তো আমাদের যেটা সিনিয়র অফিসার্স মেস, সেখান থেকে প্যারেড হুম, গ্রাউন্ড প্রায় 1.5 কিলোমিটার, যেটা আমাদের প্যারেড গ্রাউন্ড। হ্যাঁ, হুম, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটারই হবে। তো হুম, হুম, সেখানে আমরা যেতাম 5:15 থেকে, সেখানে শুরু হতো। আহ, চলতো হুম, হচ্ছে খুব সম্ভবত 7:50। হ্যাঁ, 7:50 কি 55 অব্দি চলতো। এটা হচ্ছে যে মর্নিং শিডিউলটা। হুম, 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 তারপরে আবার আমরা ফিরতাম। ফিরে হচ্ছে যে হুম, ক্লাস থাকতো 10টা থেকে, 10টা থেকে হুম, 2টো। তারপর আবার 3টে 15 থেকে ইভিনিং সেশন থাকতো। ইভিনিং এ হুম, সুইমিং, হুম, ড্রাইভিং, তারপরে হুম, আনআর্মড কমব্যাট, তারপরে ওয়াল ক্লাইম্বিং, এইগুলো হচ্ছে যে আফটারনুন সেশনে হতো। আর্চারি হয়েছে শেষের দিকে। আহ, হুম, তারপরে একটা বেশ কিছু সপ্তাহ, 2-3 সপ্তাহ এই আফটারনুন ইভিনিং সেশনে আমাদের, ইভিনিং মানে ওটা অলমোস্ট আফটারনুন, 3টে 15 মানে। হুম, তো তখন হুম, হচ্ছে হুম, আমাদের ওই রাইফেলের ক্লাস হতো বিভিন্ন আচ্ছা, রকম। সে আচ্ছা, আমাদের মানে 9mm থেকে শুরু করে AK-47, ইনসাস সবকিছুরই ক্লাস হয়েছে। এবার এই সবকিছু আমরা ফায়ারও করেছি। তো আচ্ছা, এইটা গেল আচ্ছা, হচ্ছে যে ওই বিকেল 5:30টার মধ্যে শেষ হয়ে যেত।
এবার সকালের টাইমটা যদি বলি, সকালেরও যে 7:50-55 অব্দি যে হতো, ওটাতেও তিনটে পিরিয়ড ছিল, আমরা দুটো ব্রেক পেতাম। ফার্স্টের 40 মিনিটস আমাদের দৌড় হতো আর ফিজিক্যাল এক্সারসাইজ হতো। তারপরে হচ্ছে প্যারেড ড্রিল হতো। তারপরে হ্যাঁ, প্যারেড ড্রিল বাকি দুটো হতো। আর শেষের দিকে তো শেষের 1 মাস হচ্ছে যে রাইফেল এক্সারসাইজ হতো। ওটা মানে ফার্স্ট পিরিয়ডটা যে ঠিক আছে যে ওটা দৌড়ানোই হবে আর হচ্ছে ওইগুলো হবে ফিজিক্যাল ট্রেনিং যেগুলো রয়েছে। আর তারপরের দুটো হচ্ছে ড্রিল, প্যারেড এসব। আর আচ্ছা উইকে একদিন প্রথম মাসটা আমরা শনিবার করে হচ্ছে হাঁটতাম, মানে ফার্স্ট পিরিয়ডে দৌড়ের জায়গায় হাঁটা হতো। সেটা হচ্ছে আচ্ছা মানে পুরো যে আমাদের SBSPA রয়েছে পুরো গোল করে হাঁটা হতো। সেটাও প্রায় 4 কিলোমিটার মতো, মানে যদি আমরা টোটালটা দেখি। তো এইটা ছিল মর্নিং সেশনের টা এরকম। আর দৌড়টা একটু বেশিই হতো, মানে 10 পাকও আমাদের দৌড় হয়েছে যে মাঠ আছে। আর অন অ্যাভারেজ 6 পাক 7 পাক এরকম হতো। আর ওখানে ইনস্ট্রাক্টররা খুব ভালো, পুশ করতে থাকে, মোটিভেট করতে থাকে। আচ্ছা, যোগা হতো, আমি যোগাটা মিস করে গেছি। হর্স রাইডিং হতো, এগুলো সকালের ক্লাসেই হতো। হর্স রাইডিং বা যোগা এগুলো সকালের দিকেই হতো। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ কেউই আমরা 6 পাক 7 পাক সকালবেলা ওরকম অত বড় মাঠে দৌড়ে অভ্যস্ত নই। তবে শুরুর দিকে কিছু বলতো না, যে যতটা পারতো করতো, পুশ করতো ডেফিনেটলি করার জন্য। কিন্তু মানে খুব একটা চাপের নয়, মানে সব মিলিয়ে চলে যায়। মানে চলে যায় মানে ভালোভাবেই ওখানে কাটিয়ে দেওয়া যায়। সবাই খুব হেল্পফুল, একটা টিম হিসাবে কাজ করা হয়, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর খুব হেল্পফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার ট্রেনিং পিরিয়ডে পড়াশোনা কতটা করতে হয়? মানে এটা অনেকে জিজ্ঞেস করে, নইলে তো ইনক্রিমেন্ট আটকে যাওয়ার গল্প আছে। তো একটু যদি ইলাবোরেট করে বলো। অনেকটা না, ইনক্রিমেন্ট আটকানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামের জন্য। ওই ট্রেনিং এর পরীক্ষার সাথে কোনো ইনক্রিমেন্ট আটকানোর ব্যাপার নেই। এই মানে এখন হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম চলছে, তো যারা যারা পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিচ্ছে। তো এইটার পড়া মানে ট্রেনিং এর পড়া খুব একটা মানে কি বলবো, আমরা খুব একটা পড়িনি, কেন একদিন লাস্টে এক্সাম হয় বেশ। পুলিশ ট্রেনিং এ প্রায় গোটা দিন একটা ইনডোর এক্সাম হয়, এই 10টা 10:30 থেকে শুরু হয়ে। হ্যাঁ, আর ডিপার্টমেন্টাল এক্সাম কি খুব টাফ নাকি? ডিপার্টমেন্টাল এক্সাম মানে আমি তো এবার দিচ্ছি না, যেহেতু এক্সিকিউটিভে চলে যাবো বলে। হ্যাঁ, ডিপার্টমেন্টাল এক্সাম দেখছিল সবাই পড়ছে, তো ডেফিনেটলি ডিপার্টমেন্টাল এক্সাম তো পাস করতে হবে ইনক্রিমেন্টের জন্য। এবার একটা টাইম পাওয়া যায়, 2 কি 3টে সিন পেপার আছে আমাদের। তো ওইগুলো মানে শুধু সিন আছে আমার বলেই যে চলে গেলে হবে না, জানতে হবে কোথায় কি রয়েছে। তো আমি বাকিদের যা দেখছি তারা এখন লাস্ট 1 সপ্তাহ মধ্যে একটু পড়াশোনা করছে, কিন্তু ট্রেনিং এর পড়াশোনা বলে সেরকম কিছু নেই, মানে আমরা পড়িনি। আচ্ছা আচ্ছা। কিন্তু ডিপার্টমেন্টালের জন্য তো পড়ছে, কালকে যেমন হিন্দি এক্সাম আছে, সবাই দেখছি পড়ছে। আচ্ছা আচ্ছা, এবার যদি দাদা মেন্সের ব্যাপারে একটু যদি ডিটেলে আলোচনা করি, যেহেতু এই মেনলি পডকাস্ট হচ্ছে 2024-এর মেন্স রিলেটেডই। তো তোমার কি মনে হয় কবে নাগাদ মেন্স হতে পারে অ্যাকর্ডিং টু ইয়োর পারসেপশন? আমার যেটা মনে হচ্ছে যে পুজোর পর থেকে শুরু করে ডিসেম্বর অব্দি, এই টাইমটা মানে নভেম্বর ডিসেম্বর যে রয়েছে, এই টাইমটা মানে আর্লিয়েস্ট যদি হয় তো মনে হচ্ছে ওটাই হবে। তো তোমার কি মনে হয় এই বছরে হতে পারে, নাকি মানে পরের বছর কি যেতে পারে, নাকি এই বছরই হয়ে যাবে? পুরোটাই তো মানে PSC-র উপর নির্ভর করছে, তবে আমার মনে হচ্ছে যে মানে আগের থেকে হয়তো একটু তাড়াতাড়ি এক্সাম গুলো হবে। তো মেবি নভেম্বর ডিসেম্বর, বা দেরি হলে জানুয়ারি। মানে আমি যখন অ্যাসপিরেন্ট ছিলাম আমি চাইতাম যাতে রেজাল্ট নাই বেরোয়, যত পেছনে হয় পরীক্ষাটা পেছাতে থাকে। তো মানে প্রিপারেশন তো কখনোই আমাদের শেষ হয় না, বা বলতে পারি না যে সব পড়া হয়ে গেছে, সব জেনে গেছে। তো মানে যারা এটা দেখছে বা মেন্সের জন্য প্রিপেয়ার করছে, তো ওই মানে সবচেয়ে আর্লিয়েস্ট যেটা হতে পারে সেই ভেবে প্রিপেয়ার করাই ভালো। একদম একদম। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, তুমি যদি এই অ্যাটেম্পটা দিতে এবং এটাই শেষ অ্যাটেম্পট,
হিসেবে যদি কনসিডার করতে তুমি, তো তুমি কি কি করলে, মানে কি কি করতে এবং কি কি করলে এই সময় দাঁড়িয়ে এই ওমেন রিজার্ভেশন থেকে শুরু করে এই নানান যা কিছু চলছে চারিদিকে, এই সব কিছুকে অতিক্রম করেও তুমি একটা শিওর জেনারেল ক্যান্ডিডেট হিসেবে একটা সিটকে সিকিউর করতে পারতে? তুমি কি কি করতে বা কি ভাবতে, কিভাবে অ্যাপ্রোচ করতে 2024টাকে? আচ্ছা, এই যে যে মানে জেনারেল ক্যান্ডিডেট বা রিজার্ভেশন, এই কথাগুলো যখন উঠলো তাহলে বলি। আমি 2022-23-এর WBCS দিয়েছি দুটো। আমি হুম, ফুড এসআই এর পরীক্ষাটা দিয়েছি, হুম, মিসলেনিয়াস এর প্রিলিমস দিয়েছি, হুম, ক্লার্কশিপ এর প্রিলিমস দিয়েছি। মানে বাইশের মেন্স হওয়ার পর পিএসসি যা যা পরীক্ষা নিয়েছে আমি সবকটাই দিয়েছি। হুম, এবার কোনোটাতেই কিন্তু ওই ভেবে যাইনি যে ইউআর এর জন্য কটা সিট আছে, কটা ভ্যাকেন্সি আছে। কেন, হুম, যদি নিজের প্রতি, নিজের প্রিপারেশনের প্রতি সৎ থাকো, নিজের পড়াটা যদি হুম, ঠিকঠাক হয়ে থাকে, যে তোমার যেটা দরকার সেটা হলো একটা সিট। যদি মানে একটা সিটের জন্যই লড়ছি, আমি তো 5-6টা সিট পাওয়ার জন্য লড়ছি না। তো ওই হুম, ভাবনাটা, মানে একটা কথা আছে, কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, সেরকম যে যেটা আমার হাতে নেই আমার ভেবে লাভ নেই, আমার একটা সিট দরকার। আর মানে আমার চাকরিটা পাওয়া নিয়ে দরকার। আর মানে নাম্বার অফ অ্যাভেলেবেল সিটের কথা না ভেবে, সেটা যদি 10টাও হয় কি একটাও হয়, আমার তো একটাই দরকার। নাম্বার অফ সিট যা আছে সেটা না ভেবে আমার প্রস্তুতির প্রতি জোর দিই। কারণ ওইটা ভাবলে তো বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা কথা চলে আসবে। হুম, তাহলে হুম, তো হুম, হুম, মানে লাইফের যে কোনো স্ফিয়ারে গিয়ে আমরা আটকে যাবো, কারণ সব কথাতেই সব জায়গাতেই মনে হবে এটা হলে কি হবে, না হলে কি হবে। আমাকে যেটা করতে হবে সেটা এনি হাও করতে হবে। তো কটা সিট হুম, আছে বা রিজার্ভেশন, এই কথাগুলো না ভেবে আরো যত আহ, ভালো করে পড়া যায়, বেশি মক দেওয়া যায়, সেই সব চিন্তাই করতে হবে। মানে আমি হলে তাই করতাম। কারণ আমি যেটা বললাম, হুম, আমি কখনো কোনো এক্সামে কটা ভ্যাকেন্সি আছে, কি হবে না হবে, মানে শুধুমাত্র আমি 2023-এর র্যাঙ্কটা আছে বলে বলছি না, 22-এর ক্ষেত্রেও হুম, যাইনি, বা মিসলেনিয়াস হোক বা ফ্ল্যাগশিপ হোক বা ফুড এসআই হোক, কোনোটাতেই আমি ওইভাবে যাই। তো আচ্ছা, নিজের আচ্ছা, প্রতি সৎ থাকো আর যতটা পারো প্রিপেয়ার করো। হুম। কিছু টু সেন্স আছে যে যেই যেই জিনিসগুলো এই 2024-এ মানে তুমি একদম ঠিকঠাক রাখতেই, মানে তোমার ক্ষেত্রে পিলার সাবজেক্ট হিসেবে থাকতোই, যেগুলোতে তুমি দেখেছো মোটামুটি খুব ভালো, মানে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যায় একটু কম পড়ে বা যাই হোক, মানে কিছু কি এরকম আহ, ভাবতে, মানে যখন তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ, নাকি একদম তুমি থরোই যে আমার এই সিলেবাস, এটাকে কমপ্লিট করতে হবে, মক টেস্ট বেশি করে দিতে হবে, এমসিকিউ করতে হবে, তারপরে গিয়ে জাস্ট আমি পরীক্ষা দেবো, যা হবে তারপর দেখা যাবে? মানে কোনো কি দেখো তুমি যেটা নিজস্ব আমি, কোনো আলাদা ভেবেছিলে, কোনো কি আলাদা কোনো স্ট্র্যাটেজি বা কিছু করেছিলে? হ্যাঁ মানে আমি জোর যেটার ওপর দিয়েছিলাম শুরু, মানে যবে যবে থেকে আমাদের প্রিলিমস হয়ে গেছে, জোর হুম, দিয়েছিলাম আমি অপশনালের ওপর। আর মানে আমার অপশনাল সাইকোলজি ছিল, অপশনালের ওপর দিয়েছিলাম আর বাংলার ওপর দিয়েছিলাম। আমার মনে আছে, আমি অনেকবার এটা বলেওছি, আমি যে বাংলা অনেক দিন টানা পড়েছি আমি। কেন আমি বাংলায় খুব, মানে খুব ভালো লিখতে পারি এরকম নয়। প্রায় 2012-র পর আমি আর বাংলা লিখিনি, 2013-র পর, হুম, এইচএস এর পর আর আমি বাংলা লিখিনি। তো সেইটার প্রতি জোর দিয়েছিলাম, কারণ প্রিলিমস এর পড়াটা যখন হয়েছিল, সেটা মানে মেন্স এর জন্য আলাদা করে নতুন করে কিছু মনে রাখতে হয়নি। অনেকটাই প্রিলিমসে তো কভার হয়ে যায়, বা প্রিলিমস বা মেন্স আমাদের কোশ্চেন প্যাটার্ন যেরকম, সিলেবাস যেরকম, প্রিলিমস মেন্স বলে আলাদা কিছু নেই। আমি ফর এক্সাম্পল, আমি যদি ইনফ্লেশন পড়ি ইকোনমিক্স এ, তো আমি যখন পুরো ইনফ্লেশনটা পড়বো, সেটা প্রিলিমস এর জন্য যা পড়বো মেন্স এর জন্য তাই পড়ছি। একদম, আলাদা একদম, করে তো আমি ঠিক, সেগ্রেগেট করতে পারবো না যে এই পার্টটা আমার প্রিলিমসে আসবে না, এটা কঠিন মনে হচ্ছে, বা হুম, এরকম যে মেন্সে সোজা প্রশ্ন হুম, আসবে না, এরকম কিছু হয় না। সেটা আমরা লাস্ট 2 বছরের মেন্সের কোশ্চেন পেপারেই দেখেছি। সোজা প্রশ্নও অনেক ঠিক, সময় চলে এসছে, অনেক সময় কঠিন প্রশ্নও রয়েছে। হুম, 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 তো আলাদা করে ওই দুটো সাবজেক্টের প্রতি আমার জোর দেওয়া ছিল। আর আরেকটা কথা, মোটামুটি যারাই আমরা গ্রুপ A B C D মানে WBCS এ যারা রয়েছে, তো হুম, পেপার 3 এর মার্কস মোরাললেস সবার সমান। মানে পেপার 3-তে সবাই 150 170 ও, মানে এই রেঞ্জের মধ্যে মার্কস আমরা পেয়ে থাকি। সমস্যা হুম, যেটা হয়ে যাচ্ছে মেন্সের ক্ষেত্রে, সেটা 21 22 23 যদি দেখা যায়,
হচ্ছে পেপার হুম 4, হুম যেখানে সায়েন্স, ইভিএস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। তো যাদের হুম সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের বলবো যে সেইটার ওপর একটু জোর দিতে। এবার আমি যতজনের সাথে মানে যখন মেন্স দিয়েছি বা এখন মানে যারা আমার কলিগ রয়েছে তাদের সাথে যখন কথা বলি, তো পেপার 4-এর মার্কস কিন্তু এই 70 থেকে 100-র মধ্যেই মোটামুটি অ্যাভারেজ মার্কস ওর মধ্যেই ঘোরাফেরা করে। এবার আচ্ছা কেউ 100-র আচ্ছা বেশি পেয়ে যায়, কেউ 110-15 ধারা পেয়ে গেল, 20 পেয়ে গেল, সেটা আলাদা। মোরালেস 70 থেকে 100-এর মধ্যেই থাকে। তো ওইটাতে মক দিয়ে দিয়ে চেষ্টা করা ওটাকে যতটা ইমপ্রুভ করা যায়, যতটা একটু বেশি সোর্স যদি থাকে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির ক্ষেত্রে বেশি সোর্স না বাড়িয়ে সায়েন্সের ক্ষেত্রে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করা যায়, বেশি নোটস বানানো যায় ডিফারেন্ট সোর্স থেকে, সেইটা চেষ্টা হুম করলে ভালো। আর পেপার 3 এর মতো পেপার 5ও রয়েছে। পেপার হুম 5-এও মোরালেস সবাই সেম নাম্বারই পায়, কেন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এই যে চারটে রয়েছে মানে পিলার বললে এই চারটেই। এবার হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন যদি কিছু থেকে এসে থাকে তো এই চারটে, 200, 200, 400 নাম্বার এখানে রয়েছে আমাদের এই চারটে সাবজেক্ট থেকে। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিতে মানে প্রিপারেশনটা এমন রাখা উচিত যেন এখান থেকে কিছু মানে সোজা জিনিস পারলাম না এরকম না হয়ে যায়। কারণ ঠিক যতজন চাকরি পাচ্ছে তাদের এই দুটো পেপারে মার্কস মোরাললেস সেম, সবাই একই জিনিস পড়ে এসছে। মানে হিস্ট্রির ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে বা ইকোনমিক্স এর ক্ষেত্রে, পলিটির ক্ষেত্রে সবার পড়াটা প্রায় সেম, একই জিনিস সবাই পড়ে এসছে, তো মার্কসও মোটামুটি একই রকম রয়েছে। এবার হুম ফর এক্সাম্পল আমি বলছি যে আমি 2022-এ শুধু যে নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা আছে ইন্ডিয়ান ইকোনমি সেটাই পড়েছি। 23-এর ক্ষেত্রে আমি তার সাথে হচ্ছে যে আহ, এই দিশার একটা বই আছে ইকোনমিক্স এর, সেইটা পড়েছিলাম। মানে শুধু হচ্ছে যে ওখান থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিসই করেছিলাম। খুব একটা কাজে লাগেনি, মানে একদমই কাজে লাগেনি, কিছু ওরকম আসেনি। জাস্ট ওই হুম নিজের স্যাটিসফ্যাকশন বা কনফিডেন্সের জন্য যে আমি এত কিছু করে রয়েছি। তো হুম পিলার বলতে আমার মতে যে নিজের স্ট্রেংথ আর উইকনেস এর ওপর মানে নিজের স্ট্রেংথ আর উইকনেসটা ভেবে তুমি তোমার বাড়ির পিলার ঠিক করো, কারণ ফাউন্ডেশনটা তোমার হাতে। মানে আমার হুম ক্ষেত্রে যেটা হয়েছে আর 5 জনের ক্ষেত্রে সেটা হবে না, বা আর একজনের সাথে ঠিক আর একজন যখন আমার জায়গায় বলতে আসবে সে অন্যরকম কিছু বলবে। ঠিক 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 শুধু পেপার 3 আর পেপার 5-এর মার্কস যেন খুব বেশি ড্রপ না করে যায়, আর ম্যাথস এর পেপারটায় যতটা পারা যায় মানে 120 থেকে 150-র মধ্যে যাতে থাকে। কারণ ইন কেস যদি গ্রুপ এ বি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে যেন গ্রুপ সি ডি টা মিস না হয়। হুম সেইটা গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই পেপার 3, 4, 5, 6 সবই ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে পেপার 3, 5 আর 6 এখানে কিন্তু সবাই অনেকটা মার্কস পেয়ে থাকে। পেপার ঠিক 4টা ঠিক যেহেতু একটু ডাইসি, কে কতটা পাচ্ছে বোঝা যাচ্ছে না। হুম আচ্ছা আহ, শেষ প্রশ্ন প্রায় আমার মোটামুটি আহ, তোমার আমার মানে তোমার সাথে আমার আগের পডকাস্টটাতেও তুমি মোটামুটি সবই ডিসকাশন করে দিয়েছিলে। এটা শুধুমাত্র জাস্ট একটু পুশ, লিটল পুশ যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তো আমার একটা মানে একটু ফিলোসফিক্যাল প্রশ্নই বলতে পারো। তুমি এখন ধরো যাদের সঙ্গে রয়েছো, তোমার কলিগ যারা, তুমি আর কিছুদিন পর একটা নতুন সার্ভিসেও যাবে। তো যতজন এখন তোমার আশেপাশে আসে তারা প্রত্যেকে ওই বলতে গেলে যে 2-3% মধ্যে আসে যারা এই পরীক্ষাটায় ক্র্যাক শুধু করেনি, টপার, কোট আনকোট। তো সেরকম একটা জায়গা থেকে তোমার কি মনে হয় মানে তারা কেন এই টপারটা হলো, মানে তাদের মধ্যে কি কি এমন কোয়ালিটি আছে যেই কোয়ালিটিস গুলো তাদেরকে টপার বানালো? তুমি মোটামুটি কিছু কি অবজার্ভ করেছো তাদের বিহেভিয়ারে বা তাদের কথাবার্তায়, যেটা আর 5টা তাদের বয়সী ছেলে মেয়ের মধ্যে নেই, যেটা তাদের মধ্যে রয়েছে এবং উইচ মেক্স দেম অ্যাকচুয়ালি দ্য টপার, লাইক ইউ, তোমার মতোই ধরো। তো তুমি কি সেরকম কিছু তাদের মধ্যে খেয়াল করেছো? যদি কিছু খেয়াল করে থাকো তুমি যদি একটু বলো যে কেন তারা এবার ডাব্লিউবিসিএস মানে এ তারা টপার হলো। আমি যদি আমাদের এই মুহূর্তে আমরা 19 জন আছি, 19 জনের হুম কথা যদি দেখি, তো সবার ব্যাকগ্রাউন্ড মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড 2-3 জনের, কেমিস্ট্রি রয়েছে 2-3 জনের, ফিজিক্স রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি রয়েছে,
তো মানে ইংলিশ রয়েছে, তো এরকম মানে এরকম কোনো নেই যে ঠিক আছে এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলেই চাকরি পেয়েছে, এর বিটেক করা আছে বলেই চাকরি পেয়েছে। প্রথমত তো ওই মিথটা এখানে নেই। যেটা হুম বললাম মানে আমার যতদূর মনে পড়লো এতগুলো সাবজেক্ট থেকে রয়েছে, হুম ম্যাথসের থেকে রয়েছে। হুম এবার এইটা প্রথমত তো ওটা যে কার কি সাবজেক্ট আছে ওইটা এখানে ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, কিছুটা যদিও ম্যাটার করে সেটা পেপার 4 আর 6 এর ক্ষেত্রে, কিন্তু পুরোটা নয়। হুম আর এবার যদি সবার মধ্যে একটা বলি তো যেটা আমিও বলেছি, তোমার চ্যানেলেই বলেছি, যে ইউ নিড টু হ্যাভ আ ভেরি স্ট্রং ওয়াই, যে ওয়াই ডাব্লিউবিসিএস, বা নট অনলি ডাব্লিউবিসিএস, যে কোনো একটা চাকরি যদি বলো, তো তুমি হুম সিজিএল হতে পারে, ব্যাংক হতে পারে, ইউপিএসসি হতে পারে, যে শুধু চাকরির পরীক্ষা কেন, আইআইটি হতে পারে, ডাব্লিউবিজেই হতে পারে, মানে হুম যেই মেন্স হতে পারে, ডাব্লিউবিজেই হতে পারে, নিট হতে পারে, যে ওয়াই, হুম আমি হুম কেন পরীক্ষায় বসছি, আমার কেন পরীক্ষাটা মানে ভালো করতে হবে। তো এই হুম যে আমরা 18-19 জন এখানে রয়েছি, বা মানে সবার কাছে এটা ভেরি স্ট্রং ওয়াই ছিল। হুম মানে লোকজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে মানে এই ডাব্লিউবিসিএস এর বেশি পে স্কেলের চাকরি ছেড়েও রয়েছে, মানে হুম রেলের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এনটিপিসি তে চাকরি করা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করা, পিডাব্লিউডি তে চাকরি করা, সব ধরনের হুম মানুষই এখানে রয়েছে। হুম ব্যাংকিং সেক্টরে রয়েছে, তো সবাই রয়েছে, কিন্তু সবার কাছে কেন আমাকে ডাব্লিউবিসিএস টা পাশ করতে হবে এইটা খুব ক্লিয়ার ছিল। তো যখন আমি জানি যে কেন আমাকে ওখানে পৌঁছতে হবে, কেন ওটা আমাকে পেতে হবে, তখন ওইটা যখন ইম্পর্টেন্ট হয়ে যায়, বাকি দিক মানে বাকি জিনিসগুলো আমাদের কাছে একটু ইরেলিভেন্ট হয়ে যায়। মানে আমি শুধু ওটাকে ফোকাস করেই এগোতে থাকি। তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের মানে সবার কাছে, সবার ডিফারেন্ট রিজন আছে, ডিফারেন্ট জার্নি, কিন্তু এইটা কমন। আর একটা হলো যে সবাই হচ্ছে যে খুব হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং ইন দ্য সেন্স যে লম্বা 12-14 ঘন্টা ধরে পড়ে গেছে, 15 ঘন্টা পড়ে গেছে, এরকম নয়। মানে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এতটা না পড়লেও ডাব্লিউবিসিএস হওয়া যায়, এত পড়ার হুম দরকার নেই। কিন্তু মানে কি বলবো, যে 2-3 রকম মানে চাকরির সাথে এটাকে ম্যানেজ করেছে। হুম মোরালেস সবাই আমরা এখানে যারা আছি, আহ, 1-2 জন বাদ দিয়ে কারোরই ফার্স্ট জব এটা নয়। মানে আমার ফার্স্ট জব, কিন্তু আমি পুরোপুরি সারাদিন টিউশনের মধ্যে ইনভলভ থাকতাম। তো ওটাও একটা হুম আমার কাজই ছিল, কাজের সাথে পড়া। তো যেহেতু হুম পড়াটা গুরুত্বপূর্ণ, বা কাজটাকেও কিন্তু কেউ এখানে নেগলেক্ট করেনি, দুটোকে একসাথে চালিয়ে গেছে। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেহেতু গোলটা ছিল যে যে করেই হোক আমাকে রাজ্যে ফিরতে হবে, মানে যারা সেন্ট্রাল থেকে ফিরছে তাদের একটা বড় কারণ হলো ওয়েস্ট বেঙ্গলে থাকাটা, বাড়ির কাছে, মা বাবার কাছে থাকাটা, বা হুম হচ্ছে যে পরিবারের সাথে, পরিবারের কাছে থাকাটা একটা বড় রিজন। তো তাদের হুম ক্ষেত্রে ওইটা একটা ফ্যাক্টর হয়ে গেছে, যে আমাকে পাশ করতে হবে, কারণ আমাকে এখানে থাকতে হবে, এদের সাথে থাকতে হবে। তো চাকরি হুম থাকুক, টায়ার্ড হয়ে যাক, শরীর খারাপ হয়ে যাক, সেগুলো তো পার্ট অফ লাইফ। মানে এত লম্বা জার্নি হলে এগুলো পার্ট অফ দ্য প্রসেস। তো সেইগুলোকে একটু সাইডলাইন করে জাস্ট ফোকাসটা ঠিক করে ধরে রাখা। তো সবাই ফোকাসটা ঠিকঠাক করে ধরেছিল, কারুর 2 বছরে হয়েছে, কারুর 3 বছরে হয়েছে, কারুর 1 বছরই হয়ে গেছে। আলটিমেটলি সবারই হয়ে গেছে যারা পড়েছিল। তো এই পড়ে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। মানে 18-19 জনের মধ্যে এটাও কমন, সবাই লেগেছিল। তো একটা কথা ওটাও আমি অনেকবার বলেছি, যে একদিনে হয়তো হয়নি, কিন্তু একদিন ঠিক হয়ে যাবে। আর আমার মনে হয় পিএসসি কাউকে খালি হাতে ফেরায় না। মানে পিএসসির এত এক্সাম আছে, যদি পড়তে থাকি কোনো না কোনো একটা এক্সামে ঠিক আমাদের পিডিএফ এ নাম চলে আসবে। সামনেও প্রচুর এক্সাম আছে। হুম মানে শুধুমাত্র আমি ডাব্লিউবিসিএস কেন্দ্রিক কথাটা বললাম না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই সেটা বললাম। একদম। ওকে, মোটামুটি আমাদের ডান। তুমি মোটামুটি সবই বলে দিয়েছো। আগের পডকাস্টেও তুমি মোটামুটি মানে খুব ডিটেলেই বলেছিলে। আহ, তো এগেন থ্যাংক ইউ। আর তুমি একদম গ্লো করছো, তুমি আরো করো গ্লো, ঠিক আছে? আর থ্যাংক তোমার ইউ, নতুন থ্যাংক ইউ। সার্ভিস মানে আমি একদম চাই একদম এই তুমি 2024-এর যে প্রিলিমস এর রেজাল্ট বেরোবে, তারপর মেন্স এর রেজাল্ট, তারপরে যে ফাইনাল পিডিএফ আসবে, সেগুলোতে তোমার নামও থাকুক।
বা যারা যারা এই ভিডিওটা দেখছে সবাই একই রকম ভাবে খাটতে থাকুক। আর যে যেখানে পৌঁছতে চাইছে আলটিমেটলি সবাই পৌঁছে যাবে, শুধু একটু ওয়েট করে যেতে হবে। যে আজকে হচ্ছে না মানে যে শেষ, সেরকম নয়, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি দাদা হও, তোমাকে থ্যাংক ইউ আমি বলবো না, বাট সেটাই। বাট আমি 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 সত্যি চাই যে মানে তোমার সঙ্গে একদিন একদম সামনাসামনি আবার ভালোভাবে দেখা হোক, নিশ্চয়ই। বাট তোমার সমস্ত ফিউচার যা যা তুমি করবে তার জন্য বেস্ট অফ লাক। এবং আমার মনে হয় যে থ্যাংক মানে ইউ, থ্যাংক ইউ। এই ভিডিওটা অনেকের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, এবং টাটা। মোটামুটি আমরা তাহলে এখানে রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম একদম একদম।